যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটে লো। আমরা খুব বড় মঞ্চে দাঁড়িয়ে আছি এবং আক্ষরিক অর্থে বিশ্ব রেকর্ড করেছেন। আমাদের পক্ষ থেকে তীর্থঙ্কর আরেকটু উপহার দিচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার সন্ধ্যা ভট্টাচার্য সামনে। আবার অনেক অনেক অভিনন্দন। মিত্রকে অনুরোধ করবো সেই মুহূর্তটা, সেই মুহূর্ত দেখুন আপনারা যারা দেখতে পাচ্ছেন, সেই মুহূর্ত সমাপ্তির মুহূর্ত, সেই সেই সমাপ্তির তৃপ্তি হাসি আমরা যাকে বলতে পারি। নমস্কার, আমরা বরাক বিনোদন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজ আমরা এই বরাক বিনোদন পরিবার এক বিশেষ অনুষ্ঠানের জন্য আপনাদের সম্মুখে এসেছি এবং সেই অনুষ্ঠান কি তা আমাদের এই অনুষ্ঠান চলাকালীন আপনারা হয়তো কিছুক্ষণ বাদেই জানবেন। আমরা আজকে উদযাপন করব। আমরা ইতিমধ্যে জানি আমাদের এই বরাক বিনোদন পরিবারের একজন অন্যতম কর্ণধার, হাইলাকান্দির বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শিক্ষিকা, তিনি বিশ্ব রেকর্ড করেছেন। তো বিশ্ব রেকর্ডটা তিনি গড়েছেন, সেটা আমরা প্রত্যেকেই এখানে আজ উদযাপন করব ওনার এই সম্মান। তাই শুরুতেই আমরা বরণ করব ওনাকে, এবং তিনি হচ্ছেন আর কেউ না, আমাদের সকলের পরিচিত বিশিষ্ট গায়িকা, হাইলাকান্দি শহরের সুপরিচিতা শ্রীমতী সুনন্দা ভট্টাচার্য। তো ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের এই বরাক বিনোদন পরিবারের কনিষ্ঠতম সদস্য আমাদের সঙ্গে আছেন বাগেশ্বরী সিনহা। আমি এবার বাগেশ্বরীকে এখানে আমন্ত্রণ করব। আমাদের সকলের পক্ষ থেকে সুনন্দা ভট্টাচার্যকে সে স্বাগত জানাবে উত্তরীয়ের মাধ্যমে, এবং আরো কিছু আমাদের এই আজকের এই অনুষ্ঠানে আমাদের হাইলাকান্দি শহরের বিশিষ্টজনেরা আছেন যারা শিল্প সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের একটি চেয়ার এখনো খালি আছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখছেন। আর সেখানে আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে বসবেন। বাগেশ্বরী চলে আসো। আমরা সবাই মিলে এবার এই বরাক বিনোদনের এই বিশেষ পর্বে আমরা সম্মাননা জানাবো আমাদের ইতিমধ্যে বিশ্ব রেকর্ড গড়া আমাদের সকলের প্রিয় শ্রীমতী সুনন্দা দেবীকে। তাহলে বাগেশ্বরীকে অনেক অনেক অভিনন্দন। অতএবার আমরা জানি মানে বরাবরই কোনো বিশ্ব রেকর্ড হলে সেটা মিস ইন্ডিয়া হোক বা অন্য কিছু হোক, একটা শিরোপা আমাদের দেওয়া হয়, বিশেষ তাজ যাকে বলা হয়, সেই যেটা ক্রাউন, সেটা দেওয়ার জন্য। এবং আমি অনুরোধ করছি বিজয়নী ভট্টাচার্যকে আমাদের সুনন্দা ভট্টাচার্যকে পড়িয়ে দেওয়ার জন্য। আমরা সকলে দাঁড়িয়ে গেলাম এই মুহূর্তটাকে আমরা সবাই ভাবছি আমরা খুব বড় মঞ্চে দাঁড়িয়ে আছি এবং আক্ষরিক অর্থে বিশ্ব রেকর্ড করেছেন। হয়তো আমরা একটা মানে সে ধরনের একটা বলতে পারি যে একটা আমরা মুহূর্ত এখানে ক্রিয়েট করার চেষ্টা করছিলাম সেই বিশ্ব রেকর্ডের প্রতীকী হিসাবে। আমরা আমাদের পক্ষ থেকে, বরাক বিনোদনের পরিবারের পক্ষ থেকে এই মানে অভিনন্দন পালায় আরো কিছু সংযোজন হবে। সেটা কি হয় আমি অনুরোধ করছি আবারও বাগেশ্বরীকে নিয়ে আসার জন্য আমাদের কাছে, এবং আমি এবার অনুরোধ করব আমাদের সঙ্গে আছেন ডক্টর তীর্থঙ্কর চক্রবর্তীকে। তীর্থঙ্কর চক্রবর্তী আমাদের ছোট ভাই, তিনি একজন বিশিষ্ট কবি। আমি তাকে এবার অনুরোধ করব আমাদের পক্ষ থেকে আরেকটি উপহার সুনন্দা ভট্টাচার্যের হাতে তুলে দেওয়ার জন্য। হয়তো আমাদের পক্ষ থেকে তীর্থঙ্কর আরেকটু উপহার দিচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার সন্ধ্যা ভট্টাচার্য সামনে। আমি একটু অনুরোধ করব আমাদের এই ছোট্ট উপহারটি খুলে দেখার জন্য। তো দেখা যাক আমাদের নতুন বিশ্বজয়ী বলতে পারি ওনার হাতে পরবর্তী কি উপহার এলো। তো ধীরে ধীরে খুলছে। বাহ, তো ভীষণ সুন্দর আমাদের গণেশ ঠাকুর। আমাদের যে কোনো শুভ কাজ আমরা মানে গণেশ ঠাকুরকে স্মরণ করেই করি। তো অনেক সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, তো আমরা জানি আমরা যখন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং সেখানে বিজয়ী হলে একটা পুরস্কার থাকে, অর্থাৎ ট্রফি থাকে। আমাদের পক্ষ থেকে একটি মেমেন্টো আমরা ওনার হাতে তুলে দেব, এবং তার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক লেখক শ্রী শতানন্দ ভট্টাচার্য। আমি ওনাকে অনুরোধ করবো আমাদের পক্ষ থেকে একটি মেমেন্টো সুনন্দা ভট্টাচার্যের হাতে তুলে দেওয়ার জন্য। হয়তো আবার অনেক অনেক অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ।
ছবি হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু এখানে বিশ্ব রেকর্ড হয়েছে, তাও আবার অনলাইনে, সেই মুহূর্তটি, সেই সময়ের সমাপ্তির মুহূর্ত, তা আমাদের বরাক বিনোদনের পক্ষ থেকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে ফটোর মাধ্যমে। হয়, যেহেতু আমাদের বিশ্ব রেকর্ড গড়ার সময় একটা আমাদের নির্ধারিত নিয়ম এবং নির্দেশনা ছিল, তা মতেই সেটি হয়েছে। সেই মুহূর্তটাকে এবার ছবির আকারে ডক্টর অভিজিৎ কিন্তু তুলে দেবেন যুগ্মভাবে শ্রীমতী সুনন্দা ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আছেন অমিতাভ ভট্টাচার্য ওনার হাতে, যিনি তবলায় ওনাকে সংগত করেছিলেন, এবং ওনার স্বামীও তিনি। জানি যে ওনারই প্রেরণায় তিনি অনেক পথ এগিয়ে যাবেন আরো। তো এবার আমি ডক্টর অভিজিৎ মিত্রকে অনুরোধ করবো সেই মুহূর্ত দেখুন, আপনারা যারা দেখতে পাচ্ছেন, সেই মুহূর্ত, সমাপ্তির মুহূর্ত, সেই সমাপ্তির তৃপ্তি হাসি আমরা যাকে বলতে পারি। এবং এখানে লেখা আছে ভারত ওয়ার্ল্ড রেকর্ড, সুনন্দা ভট্টাচার্য শর্মা, নন স্টপ 5.5 ঘন্টা। এবং এখানে তিনি করেছেন ভারত ওয়ার্ল্ড রেকর্ড 17 মেতে। তো সেটা ছিল সন্ধ্যা 5টা থেকে রাত 10:30 অবধি, এবং ভেন্যু ছিল মানে যেখানে বসা অনুষ্ঠানটি হয়েছে আমাদের এই বরাক বিনোদনের এই স্টুডিওতে। তো অনেক অনেক অভিনন্দন আবারও, সবাই মিলে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো আমরা আমাদের এই আলোচনা পর্বকে আমরা এগিয়ে নিয়ে যাব। ইতিমধ্যে আমরা বলেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, আমাদের একটি চেয়ার খালি আছে, এবং সেটি যার জন্য খালি ছিল এতক্ষণ তিনি বাইরে ছিলেন, এবং তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের সকলের প্রিয় এবং এই বরাক বিনোদনের অন্যতম কর্ণধার বলতে পারি। তিনিও এবং তিনি একজন সংস্কৃত মনস্ক ব্যক্তিত্ব, হাইলাকান্দি শহরের সুপরিচিত মণিমা সিনহা। আমি আমাদের সকলের প্রিয় মনুদাকে অনুরোধ করব এবার আপনাদের সম্মুখে আসার জন্য, আমাদের স্টুডিওতে এসে আসন গ্রহণ করার জন্য। হয়তো আমাদের সঙ্গে মনুদা আছেন, অর্থাৎ মণিমা সিনহা, ওনার আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই, কিন্তু আমাদের বলা উচিত যে বরাক বিনোদনের যাত্রা যখন থেকে শুরু হয়েছে, তার পেছনে আমরা বলতে পারি অতন্ত্র প্রহরীর মতো যে ব্যক্তিত্ব পেছনে পেছনে ছিলেন, তিনি আজও আছেন, এবং তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মনুদা, অর্থাৎ মণিমা সিনহা। তো মনুদা সুনন্দা ভট্টাচার্য বিশ্ব রেকর্ড করেছেন, এবং এই বরাক বিনোদনের স্টুডিও বসে সে যে একটা আমরা বলতে পারি অসাধ্য কাজ সাধ্য হয়েছে। তো সেই ব্যাপারে মানে যেহেতু তুমি একদম মানে কাছে থেকে তা লক্ষ্য করেছিলে, এবং আমরা বলতে পারি বরাক বিনোদনের এই স্টুডিও আমরা বলতে পারি বিশ্ব রেকর্ড করেছে, কারণ এই স্টুডিও বসেই একটা আমরা অত বড় অ্যাচিভমেন্ট করতে পেরেছি। হাইলাকান্দি যদিও তিনি তার ব্যক্তিগত সেটা মানে অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা ভাবি হাইলাকান্দিবাসী সকলের সবার সবার সবার। তো এবার আপনার কি মতামত? হ্যাঁ, তো প্রথমেই সুনন্দা ভট্টাচার্য ম্যাডামকে অসংখ্য অভিনন্দন। অনেক ভালো লেগেছে আপনি, এবং হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার মাথায় ছিল হয়তো যে কোনো না কোনো দিন আপনি এরকম কিছু একটা করবেন যেটা সাধারণ থেকে অল্প উপরে থাকবে। সেটা আমার মানে কেন যেন একটা ধারণা আমার ছিল। প্রথম কথা যেটা বললাম, আর শঙ্করের কথার উত্তরটা আমি দিচ্ছি, বরাক বিনোদনের অতন্ত্র প্রহরী সেরকম কিছু না শঙ্কর। তুমি আমার পরিচয় দিয়েছিলে, বলেছিলে একটা কথা সংস্কৃতি মনস্ক বলে, সেটা মানে সেটাকে আমি ইয়ে করে বলছি। কোনো একটা সময় গান বাজনা করতাম, কিন্তু গান বাজনা আজকের দিনে পেট ভরে না। তো 97 আমি প্রথম জব পেলাম, তারপর গান বাজনা আমার চলে গেল, কিন্তু সেই গানের পোকা যেটা, সেই পোকাটা আমার মাথায় রয়ে গেছে। একটা সময় এলো যখন দেখলাম যে ঠিক আছে, এখন কিছু একটা করতে পারি সমাজের জন্য। আমি বলবো না আমি সমাজসেবক বা সেরকম কিছু, কিন্তু আমার মাথায় যেটা এসছে, আমি রাস্তায় দাঁড়িয়ে গিয়ে তো আর নালা সাফ করতে পারবো না, আমি ওইটা করতে পারবো। আমি যেটা করতে পারবো যে এই যে আজকের দিন যে বাচ্চারা বেসিক্যালি কালকে বা পরশু সেরকম আমাদের একটা ইয়ে হয়েছিল, একটা আলোচনা সভা হয়েছিল, সেখানে একটা অনেক বিশিষ্ট অনেক বক্তারা সেখানে ছিলেন। ওনাদের কথার মধ্যে একটা কথাই আমি শুনেছিলাম যে আজকালকার দিনের বাচ্চারা সেই শৈশব কৈশোর সেটাকে বিশেষভাবে এনজয় করতে পারছে না। আমার বাংলায় হয়তো ত্রুটি থাকতে পারে, তো এনজয় করতে পারছে। এই জিনিসটাও কিন্তু একই জিনিসটা আমার মাথায় ছিল, এবং সেটা থেকেই সেই বরাক বিনোদনের উৎপত্তি।
এবং এবার চলে আসি সেটাই আর কি। অতন্দ্র প্রহরী মানে কি, আমার ছেলে, তোমার ছেলে, ওনার ছেলে, ওনার ছেলে, সবার জন্য বেসিক্যালি আমরা আমাদের মানে ট্যাগলাইন যেটা থাকে 7 থেকে 70, দর্শকরা 7 থেকে 70 সেরকম থাকে। এবার সেটা ধানবাদ শিবের গীতের মতো হয়ে যাচ্ছে। আসি পিসির ব্যাপারে। আপনাকে আমি পিসি বলেই ডাকি, আমি সুনন্দা ভট্টাচার্য বলতে অসুবিধা হয়। সংকোচ হবে, আমি হ্যাঁ। বলতে পারবো না। তো আমি পিসি বলেই, পিসি মানে আপনারা ধরে নেবেন সুনন্দা পিসির কথা আমি বলছি। তো জানুয়ারিতে আমি আউট অফ স্টেশন ছিলাম। তো পিসি, আমি জানুয়ারি যাওয়ার আগে আমাকে পিসি জিজ্ঞেস করলেন, এবং ওনার সঙ্গে আমার সম্পর্ক একদম পিসি ভাইপোর মতো সম্পর্ক। আমাকে জিজ্ঞেস করলেন তুমি আসবে কবে, ফিরবে কবে? তো আমি বললাম মেবি ফেব্রুয়ারি 2nd উইক or 3rd উইক। তো বললেন দেখো আমি কিন্তু বিরাট বড় একটা মানে মাথায় একটা ইয়ে নিয়ে প্ল্যানিং নিয়ে আছি, তোমার সামান্য সাহায্য লাগবে। বললাম কি পিসি বলুন না। তো বললেন যে আমি এরকম একটা ওয়ার্ল্ড রেকর্ডের জন্য চেষ্টা করতে চাই। তাই বললাম পিসি অনেক ভালো কথা করবেন, আমি কি করবো, মানে আমার পার্টটা কি থাকবে? তো বললেন, তো আমি বললাম পিসি আমি যদি নাও থাকি, স্টুডিও তো আছে, স্টুডিও আমারও যতটুকু আপনারও ততটুকু, এবং দর্শক বন্ধুরা যারা আছেন সবাইকে আমি একটা কথাই বলবো, বরাক বিনোদন স্টুডিওর কোনো নির্দিষ্ট কোনো মালিক নেই। যে কোনো লোক হয়তোবা রিহার্সেলের জন্য, হয়তোবা কোনো একটা পারফরমেন্সের জন্য, বা কোনো কিছু করার জন্য এখানে আসতেই পারে। তো আমি পিসিকে বললাম পিসি আপনি আসবেন, আমি যদি নাও থাকি আসবেন, এই করবেন। তারপর পিসি একটা কথা, শুধু একটাই কথা, আমি পারমুনি। তো পিসিকে বললাম পিসি একদিন বসে যাও, দেখে নাও, তুমি 2 ঘন্টার জন্য করতে পারো, তুমি 4 ঘন্টা করতে পারো। তো আমি বললাম 2 ঘন্টার জন্য একদিন বসে যাও। তো তারপর বিভিন্ন কারণে হয়তোবা সেই হয়নি। তো আমার ব্যাপারটা আমি বলছি, উনার ব্যাপার থেকে উনার ভিতর কি চলছিল সেটা আমি বলতে পারবো না। আমার সেদিনে 17 তারিখে আমার মানে যেগুলো ভুলতে আমার অনেকদিন সময় লাগে, সেই দুটো মোমেন্ট আমি বলছি। শিবন্দা অমিতাভ ভট্টাচার্য মহাশয় অনেক ভালো তবলাবাদক, এবং কোনো একটা সময় আমি ওনার কাছেই আমার গান বাজনা হাতে করেই ওনার হাতেই হয়েছিল। শিবন্দা এখানে বসেছিলেন ঠিক এই জায়গাতে তবলা দিয়ে। তো গান তো চলছে 5টা থেকে শুরু হয়েছে, .@5 শুরু হয়েছে। ওরা কমান্ড করেছে আপনাদের ভয়েসটা একবার আমরা শুনবো, আমরা একবার অডিওটা শুনবো, আপনারা স্টার্ট করুন, সেটা অফ দ্য রেকর্ড। তো স্টার্ট করা হয়েছে। তো ধরুন হাফ অ্যান আওয়ার মতো গেছে, শিবন্দা আমাকে জিজ্ঞেস করলো এসি চলেন না, বাট এসি ওয়াজ মানে একদম কুলেস্ট লেভেলে এসি দেওয়া ছিল, তার মানে কি ওনার অলরেডি গরম লাগছে। একটা সময় শিবন্দা তবলা বাজাতে তবলা ছেড়ে দিয়ে এরকম ওয়ালের মধ্যে হেলান দিয়ে দিলেন। তো এই জায়গাতে বসেছিল বিশ্বরূপ শর্মা কিবোর্ডে, আমি বিশ্বরূপকে ইশারা করলাম, তো আমি ওর দিকে ইশারা করলাম, ওর পাশে শিবন্দা। তো শিবন্দার শরীর খারাপ করলো থেকে সেটা আমার একটা ভয় ছিল, বিরাট বড় ভয় একটা। তারপর একটা সময় আমি শিবন্দাকে ইশারা দিয়ে বললাম তুমি অন্য একটা রুমে চলে যাও, তুমি ব্যস্ত নাও। সেই একটা মোমেন্ট, ভয়ের মোমেন্ট সেই সময়টা। ওনার আগের টার্গেট হয়তো ছিল, যদি আমি ভুল না বলি, হয়তো 105 আগে ছিল না রেকর্ডটা, 102 পর্যন্ত, 102 পর্যন্ত, 103 হলে আমি 103 রাইট। হ্যাঁ, ওনার টার্গেট ছিল 103 songs in 5.3 hours, মানে 5.5 ঘন্টায় 103টা গান। তো যখন 10টা 24 আমি এখানে বসেছিলাম এদিকটা, তো 10টা 24 তখন আমি কি করলাম, সাউন্ড ছেড়ে দিয়েছি, মানে সাউন্ড কন্ট্রোল, এবং সেদিন ক্যামেরার কোনো, হ্যাঁ নিশ্চয়ই বলুন। হ্যাঁ 103 মানে হলে আমি আর তুমি ওয়ার্ড রেকর্ড, কিন্তু না, আমি ওদেরকে জানিয়ে দিয়েছি যে আমি 115টাই আমি লিস্ট অলরেডি ওদেরকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা 115 হ্যাঁ। তো তখন কি হলো, আমি তার মানে কি তখন অডিও মানে জাহান নামে যাক সেরকম অবস্থা একটা আর কি। কারণ উইনিং মোমেন্ট, আর উইনিং যে কোনো মোমেন্টে মানে অ্যানাউন্স হয়ে যাবে। তো আমি কি করলাম, আমার পকেট থেকে যে মোবাইল যেটা ছিল সেটা নিয়ে, আমার পা ভাঙা, হাঁটতে একটু কষ্ট হয়, আমি সেখান থেকে নাচতে আমি মিউজিশিয়ানসদের মানে স্টার্টেড দ্য সেলিব্রেশন অ্যাকচুয়ালি। তো নাচতে ইয়ে করলাম, এদিকে একবার ঘড়িটা দেখাচ্ছি, তো শার্প অ্যাট 10:26 দে ডিক্লেয়ার মিসেস সুনন্দা ভট্টাচার্য ইউ হ্যাভ ডান এ ওয়ার্ল্ড রেকর্ড, এরকম। তারপর তো উনি একবার কাঁদছেন, মানে এই মানে কি অবস্থা সেটা আর কি। তো তারপর তো চললো সেলিব্রেশন রাত্রি প্রায় 1টা অবধি, স্টুডিওতে মধ্যেই মিষ্টি। এবং একটা কথায় আমি শেষ করছি,
মিসেস সুনন্দা ভট্টাচার্য কতটুকু কনফিডেন্ট ছিলেন আমি জানি না। আমি একটা কথা না বললেই নয়, যেহেতু 5টা থেকে রেকর্ডিংটা স্টার্ট হবে, জুম মিটিং, তো অনেকগুলো আমাদের ছিল, ভয় ছিল, ভয়ের অনেকগুলো জায়গা ছিল যে এটাতে আমাদের ভুল হতে পারে, এটাতে আমাদের ভুল হতে, নেটওয়ার্কের বিশেষ করে নেটওয়ার্কের ভুল হতে পারে, নেটওয়ার্ক হতে পারে গেল। তো তো তার মানে ওরা কি বলেছে, এই 5.5 ঘন্টা ক্যামেরা 1 সেকেন্ডে কিন্তু কাট হবে না। তো যদি নেটওয়ার্ক 1 সেকেন্ডে যদি যায়, তো আমরা ব্যাকআপ রেখেছিলাম আরেকটা এয়ারটেল, মানে এয়ারটেল আরেকটা ল্যাপটপ, এয়ারটেল নেটওয়ার্ক দিয়ে জাস্ট আমরা মানে লিঙ্কটা সেখানে পাস করে ইয়ে করি। আচ্ছা, আমি একটু চলে আসি 4:46, আমি টাইম ধরে ধরে বলছি কারণ আমি কম্পিউটারের সামনে বসেছি, আমি টাইমটা দেখছিলাম 4:46। আমি জিজ্ঞেস করলাম ব্যানারটা কোথায়, তো আমাদের পিসি বললেন তোমার দাদা নিয়ে আসছে। এখানে খুব মজার একটা ব্যাপার, ওনাকে আমি বলি পিসি, উনি দাদা, সেটা অন্য একদিন বলা যাবে, তোমার দাদা নিয়ে আসছে। আমি বললাম এখন তো এত দেরি হয়ে যাচ্ছে, ব্যানারটা তো আসলে ভালো। আচ্ছা, তো বললেন না উনি মিষ্টি কিনতে ওনার একটু সময় লাগবে। তার মানে ব্যাপারটা কোথায় আসছে, ব্যানার দিয়ে ব্যাপারটা না, উনি এতটাই কনফিডেন্ট ছিল ওনার স্ত্রীর উপর দ্যাট সুনন্দা ভট্টাচার্য উইল ডু দিস রেকর্ড। উনি মিষ্টি মানে এইদিকে 2 হাত ভরে মিষ্টি নিয়ে, ব্যানার কোথায়, মানে ব্যানার গুলা যাক, মিষ্টি সেলিব্রেশন 10:30টার পর্যায়ে মিষ্টি যেটা খাওয়া হবে সেগুলো নিয়ে উনি উপস্থিত। তো এটাই ছিল আমার। আর আরেকটা ব্যাপার আমি বলবো, আরেকটা ব্যাপার আমি দর্শকদেরকে বলবো, আমরা চাই নিশ্চয় সুনন্দা ভট্টাচার্য মহাশয়া আমার নিকট আত্মীয়া, হয়তোবা বয়সে আমি ওনার থেকে অনেক বড়, কিন্তু আমি ওনার সন্তান শুনব। আমি বলবো হাইলাকান্দি শহর থেকে আরো অনেক সুনন্দা ভট্টাচার্য বেরিয়ে আসুন বিভিন্ন ক্ষেত্রে, শুধু গানে নয়, শুধু খেলায় নয়, শুধু আবৃত্তিতে নয়, শুধু কবিতায় নয়, বিভিন্ন দিক থেকে যদি বেরিয়ে আসে, এটাই বড়। মানে সেই মোমেন্টে আমি যখন লাইভ করছিলাম আমি এই কথাই বলেছিলাম, দিস ওয়াজ ওয়াই বরাক বিনোদন ক্রিয়েটেড ফর। যে বরাক বিনোদন করা হয়েছিল এরকম কিছু করার জন্য, বরাক বিনোদন যে আমরা একটা কিছু ব্লগ করব। এবং আরেকটা গর্বের ব্যাপারে, ভদ্রমহিলাকে আমি সবসময়, যেহেতু উনি সম্পর্কে আমার থেকে বড়, এবং আমি সবসময় শ্রদ্ধা নামটা আমি লিখলি, তো সেটাতে অনেকেরই আপত্তি ছিল, উনাকে কেন শ্রদ্ধা, তো সবাই শ্রদ্ধা, আমরা সবাই শ্রদ্ধান্ত বাড়ির লোক, সেটা আমি অন ক্যামেরা বলছি, যদি ওনারা যদি দেখা থাকেন দেখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। তো আমি বলেছিলাম যে কোথায় সুনন্দা ভট্টাচার্য আর কোথায় আমি, যার যেটা মাপ আছে সেই মাপেই কিন্তু মানে সেইভাবেই কিন্তু আমরা সেই সম্মানটা দিই, উনার সম্মানটা আমরা সেভাবেই আমরা দিই। এবং উনাকে যে সম্মানটা দেওয়া হয়েছিল, আমি আমার কথা বলছি, আই ওয়াজ নট রং, শি প্রুভড ইট yesterday, day before yesterday, that I was not wrong. তো কিছু অনেক অভিনন্দন, আমি অনেক কথা বলে ফেললাম। না এগুলো আমাদের যারা দর্শকরা ওনারা অবশ্যই জানতে চাইবেন, কিন্তু আমরা এতক্ষণ ধরে 5.5 ঘন্টা 103টা 104টা, আমাদের দর্শকরা কিন্তু এখনো, মানে আমাদের দর্শকদের কাছে খোলাসা হয়নি ব্যাপারটা কি আসলে। আমরা জানি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, আমরা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেখেছি, কিন্তু অনেকেই বুঝতে পারেনি ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে ভারত ওয়ার্ল্ড রেকর্ড, সেটা একটি সংস্থা, তার পক্ষ থেকে ওরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন এই ধরনের কাজের রেকর্ড, যেমন আমাদের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থাকে, সেটা আমাদের ভারতবর্ষের একটি সংস্থা আছে যেটা মানে এই ধরনের কোনো কাজের স্বীকৃতি দেয় তার। এবং সেক্ষেত্রে শ্রীমতী সুনন্দা ভট্টাচার্য হাইলাকান্দি শহরের তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের সকলের আমরা এবার সরাসরি ওনার কাছ থেকেই জানতে চাইবো যে তিনি সেদিন মানে কি ধরনের গান গেয়েছিলেন, বা তার যেটা প্রস্তুতিটা কেমন ছিল, এবং সেই গান এদিনে যে গানটা দিয়ে শুরু করেছিলেন সেই গানটা যদি এক কলি গেয়ে তার কথা যদি জান তাহলে ভালো হবে। মনে আছে কি? আজ একটু কথাই বলি। আচ্ছা, গান অন্যদিন হবে, 5.5 ঘন্টা গান করে সেই সেলিব্রেশনের গানটা, মানে লাস্ট গান যেটা দিয়ে উনি তা হবে, অভি আছে, সবাই আছে, সবাই মিলে হবে। এবং হারমোনিয়াম বোধহয় আবার সেই মোমেন্টে ডিক্লেয়ার হয়েছিল, সেই গানটা ছিল, সেই গানটা গায়ক হ্যাঁ অভি আছে, বকুল। আচ্ছা সেই গানটা দিয়ে লাস্ট গান ছিল। আজকে অনুষ্ঠানটা যদি আমরা শুনে, অনুষ্ঠানটা আমরা সবাই মিলে বকুল ফুল গাইবো অবশ্যই। এবং এটা আমাদের শুধু ফেরিওয়ালাদের প্যাটার্ন না, এটা আমাদের সকলের, যেখানে যেখানে লোকগান। এটা দিয়ে আমি শেষ করেছি, এই গানটা দিয়ে। ঠিক আছে, আমরা কথা শুনি। তো সবকিছু কিভাবে কি হলো, আমরা এখনো কিন্তু আশ্চর্য।
মানে এটা আক্ষরিক করতে হয়েছে, সেটা কিভাবে হলো? আমি একটু আশ্চর্য, এখন আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা অ্যাচিভ করতে পেরেছি বলে। তো কিছু একটা করার ইচ্ছে সবারই থাকে, সেটা আমারও ছিল, কিন্তু মানে সেই সময়টা আমার আসেনি বলবো, কারণ আমি একজন স্কুল শিক্ষিকা। তারপর প্রথম অবস্থায় আমার বাচ্চা ছোট ছিল, চাকরি, ঘরে বৃদ্ধ শাশুড়ি মা, সব কিছু মেনটেন করে আমার দ্বারা হয়নি। ছিল ছোট থেকে কিছু একটা করার, কি করবো আমি জানি না, কিন্তু কিছু একটা করার সেই অদম্য ইচ্ছাটা ছিল। তো এখন আমার বাচ্চা বড় হয়েছে, ওরা মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে, তো ভাবলাম কিছু একটা করি। তারপর যার নাম না বললে না হয়, আমাদের সবার প্রিয় হাইলাকান্দিরই মেয়ে, বর্তমানে হায়দ্রাবাদবাসী, গিনিস রেকর্ড হোল্ডার শ্রী সোনালী আচার্যি, ও আমাকে বলল, কথা প্রসঙ্গে একটা কথা বলি, সোনালী যখন মানে দূরদর্শন, শিলচর দূরদর্শনের অনুষ্ঠান করতো, ওর নাচের গানগুলো আমি করতাম। আচ্ছা, তো সেই সুবাদে অনেক প্রোগ্রাম আমি ওর সঙ্গে করেছি। তো ও তখন থেকেই বলতো আমাকে, তুমি কিছু একটা করো, কিছু একটা করো, আমার খুব প্রশংসা করতো। তো আমি হায়দ্রাবাদে 2 বছর আগেও গেছিলাম, তখনও বলছিল, ও জাপান যাচ্ছিল আর কি। তো জাপান যাচ্ছিল, বলছে আমি জাপান যাচ্ছি, তুমি কিছু একটা করো, তোমার কত কোয়ালিটি, এরকম বলতো আর কি, আমাকে উৎসাহ দিত, খুব অনুপ্রেরণা দিত। তো আমাকেও বললো কত কিছু আছে, তুমি করো না কিছু, তুমি ইউটিউব চ্যানেল খুলো না। আমি ইউটিউব চ্যানেল আমার আছে, কিন্তু আমি সময় দিতে পারি না, এটা সত্যি কথা। তো আমাকে 2 বছর আগে ও বলেছিল তুমি একটা কিছু রেকর্ড করো, ওই আমাকে আইডিয়াটা দিল, তুমি একটা ওয়ার্ল্ড রেকর্ড করো, কিন্তু এটা অনেক টাফ, তোমার প্রচুর চেষ্টা করতে হবে তোমার। তো আমি কিন্তু সাহস করতে পারছিলাম না, 2 বছর আগেই মাথায় ঢুকেছিল এই পোকাটা, কিন্তু আমি অসম্ভব, সংসার, তাছাড়া সবকিছু মেনটেন করে হয় না, ঘরে একটু সময়, এগুলো করতে গেলে একটু রিহার্সালের তো দরকার আছে, প্র্যাকটিসের প্রয়োজন আছে। তো আমি সাহস করতে পারছিলাম, 2 বছর আগ থেকেই মাথায় পোকাটা ঢুকেছিল। আমার হাজব্যান্ড, ওনার সঙ্গে আমি ব্যাপারে অনেক আলোচনা করেছি, উনি তো শুনেই বলছেন করো আমি আছি। উনি আমাকে প্রতি পদক্ষেপে উনি আমাকে সাহায্য করেন। উনি ছাড়া আমি আজকে এই জায়গায় পৌঁছেছি, ওনার সাহায্য ছাড়া মোটেই সম্ভব ছিল না আমার দ্বারা, হবেও না। তো ও বলার পরে আমি মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছি, কিন্তু আবার ভুলে গেছি। 3-4 মাস আগে একদিন কথা সঙ্গে সোনালীর সঙ্গে আমার কথা হচ্ছিল, তো ও বলছিল তুমি একটা করো, কিছু করো, তুমি প্র্যাকটিস করো না, একদিন 50টা, পরের দিন 60টা, এরকম করে করো না, তুমি একটা কিছু করো। তারপর আমার মাথা না, আমি করবো 3-4 মাস আগে আমি পুরো ডিটারমাইন্ড, আমি এটা করবো। তারপর একদিন আমি এসো গান শিখিতে এসছি রেকর্ডিং এ, তো আমি বরাক বিনোদনের কর্ণধার আমাদের মণিময় সিনহা, আমাদের সবার প্রিয় মনু বলেই ডাকি ওকে, ওর সঙ্গে আলাপ করলাম। তো যেহেতু আমি জেনেছি যেটা গুগল মিটের মধ্যে হবে, তো এটা অনেক কিছু প্রয়োজন আছে, ওয়াইফাই, মাইক্রোফোন, পুরো সেট আপটা ঘরে সম্ভবই না। আমার মাথায় এলো আমার বরাক বিনোদন আছে, আমার কি চিন্তা। ওর সঙ্গে আলাপ করার সঙ্গে সঙ্গে এক কথায় রাজি, ও আমাকে সাহস না দিলে আমি হয়তো এখনো পারতাম না, সঙ্গে সঙ্গে এক কথায় ও রাজি, করুন আপনি, আমি আছি। তারপর সেই আমি ডিটারমেন্ট হয়ে গেছে, ও আমাকে সাহস দিল, আমি আছি, আপনি এগিয়ে যান, আর কি চাই। ঘরে এসে বললাম লিস্ট বানাও। তো প্রথম ভাবলাম কি যে নজরুলের মধ্যে করি, আমার মাথায় আসে না, আমি বরাবরই নজরুল গীতি খুব বেশি ভালোবাসি, ছোটবেলা থেকে আমি কম্পিটিশনে নজরুল গীতিতে আমি, এটা তো আমার সৌভাগ্য, আমি কখনো সেকেন্ড হইনি, ফার্স্ট প্রাইজটাই আমার ঝুলিতে এসছে। তাছাড়া আমি একবার 3 ডিস্ট্রিক্টের মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল, প্রত্যেকটা মানে বিভাগেই আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি, রানিং শিট আমার ঝুলিতে এসেছিল। হ্যাঁ, তো না এটা না, করিমগঞ্জ কল্যাণী সংঘের তরফ থেকে হয়েছিল, প্রসন্নতেও আমি ফার্স্ট প্রাইজ এনেছি, মানে রানিং শিট আমি কল্যাণী সংঘের তরফ থেকে পেয়েছিলাম। তো নজরুল গীতিটা ভীষণ প্রিয় একটা বিষয়, আমার খুব ভালোবাসি নজরুল গীতি আমি। তো আমি ডিটারমাইন্ড ছিলাম আমি নজরুল গীতির উপরেই করব, সেই মতো আমি একদম লিস্ট করে নিয়েছি। হ্যাঁ, 129টা না, আমি লিস্ট করে নিয়েছি নজরুল গীতি। তারপর আমাকে ও বললো ফকের উপরে নেই, সোনালী বলো ফকের উপরে নেই, ফকের উপরে করো, নজরুল একজন করেছেন কলকাতার আমার জানা মতো, ফকের উপরে নেই, তুমি ফকের উপরে ট্রাই করো। যেই না বলে সেই রেডি হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বললাম চলো তুমি খাতা কলম নাও, লিস্ট বানাও। লিস্ট বানাই, এরকম করে করে লিস্ট বানিয়ে 130টার মতো গান রেডি করলাম। তারপরে তো 130টা হলেও তো বাছাইয়ের পালা আছে, সেই মতো
রেডি করতে অনেক দিন লেগেছে, লিস্ট সেই মতো চটপট একটা গানে থেকে আরেকটা গানে যেতে হয়, সুরের একটা ব্যাপার আছে, মিলিয়ে টিলিয়ে। তো গানগুলো বাংলা লোকগান ছিল, বাংলা লোকগান ছিল। তো আমাদের বরাক উপত্যকা, সুরমা বরকত বা আমাদের উত্তরবঙ্গ, হ্যাঁ ট্রেডিশনাল এন্ড মডার্ন মিলিয়ে। তারপর তো 102 পর্যন্ত রেকর্ড আছে, তো 103 হলে আমি রেকর্ড করতে পারবো। তো ভাবলাম একটু বেশি যদি করতে পারি, এই রেকর্ডটা একজন ভাঙতে একটু সময় লাগবে, তো করছি যখন একটু বাড়িয়ে যদি পারি, সেই মতো আমি 115টাই টার্গেট করলাম, করে লিস্ট বানিয়ে প্র্যাকটিস করলাম। কিন্তু আমার তো বসা হয় না, ইচ্ছে থাকে সময় পাই না। এই রকমই একদিন বসে গেছি ঘরে, 4 ঘন্টা 40 মিনিট এক নাগারে গান করেছি। 4 ঘন্টা 40 মিনিট পুরো ঘড়ি ধরে মোবাইলের সুইচ অফ করে বসেছি, গেটের গ্রিলে তালা মেরেছি, কেউ সে বেল দিয়ে উঠতে হবে। আমি একদিন ভেবেছি আমি বসে দেখবো, আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা করতে পারলে আমি বাকিটা ম্যানেজ করে নেব, বসতে পারি কি না। আমার মিস্টার এক নাগারে আমার সঙ্গে 4 ঘন্টা 40 মিনিট বাজিয়েছেন। এটা মধ্যে হাততালি হবে না বলো না? আমি ওনার জন্য আমি নিজের একটা হাততালি দিই। হ্যাঁ সত্যি, হ্যাঁ 4 ঘন্টা 40 এই মিনিট, হ্যাঁ 4 ঘন্টা 40 মিনিট। তারপর এই একদিনই আমার জীবনের রিহার্সাল, আর আমি করিনি কিন্তু, কারণ অনেক সপ্তাহখানেক আমার প্রবলেম হয়েছে, গলায় এত চাপ। তারপর ওই আমি একটা ডেট ফিক্স করলাম। তারপর তো মিউজিশিয়ানের আমার সময় হলে ওদের সময় হয় না, ওদের সময় হলে মানে তার মধ্যে আমাদের মনুর পায়ের প্রবলেম, একটু ওয়েট করলাম, একটু 2-3 মাস আগে হয়তো হয়ে যেত, সবকিছু মিলিয়ে ওয়েট করলাম একটু সুস্থ। ও তো বলে না আমি পারবো, ওর মনের জোর মানছে। আমাকে এত উৎসাহ দিয়েছে মনু, বলার মতো না। তো আমি এখানে একটা কথা বলবো, যদি এই জায়গাতে যদি আমার মা যদি কিছু করতে চাই, নিশ্চয়ই তোমার এই মানসিকতার জন্য তো আমরা সাহসী করেছি, নিশ্চয়ই। তারপরে আরেকটা কথা বলছি, নিভৃতে যে আমাকে সাপোর্ট করে গেছে সেটা হলো মণিময় সিনহার গৃহিণী, বলবো বিনতা সিনহা। ও খুব সাপোর্ট করেছে, ও মানে এত খুশি ছিল তুমি করো, মানে খুব সাপোর্ট করেছে ওরা। আর আমার সঙ্গে যারা সঙ্গত করেছে তাদের কথা না বলে তো অন্যায় হবে। সিনথেসাইজারে ছিল বিশ্বরূপ শর্মা, যাকে আমরা রাজা বলে ডাকি, আর কিবোর্ডে ছিল সন্দীপন চক্রবর্তী টিটু, আর তবলায় ছিলেন আমার মিস্টার শ্রী অমিতাভ ভট্টাচার্য। এই আর কি, এখন আমার বিশ্বাস হচ্ছে না আমার এটা যে আমি অ্যাচিভ করতে পেরেছি। তোমাদের সবার শুভকামনা, ভালোবাসায় এটা আমি, আর ঠাকুরের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, আমার গুরুজনদের আশীর্বাদ, সবকিছু মিলিয়ে এই আর কি। হ্যাঁ সত্যি আক্ষরিক করতে সেটা সম্ভব হয়েছে। এবং এখানে বারবারই মিস্টারের কথা এসেছিল, তো মিস্টারকে অনুরোধ করবো আপনি একটু সংযোজন করুন। শিবন দা আমাদের হাইলাকান্দি শহরের একজন মানে বিশিষ্ট, মানে কি বলবো, তবলা বাদক বললে হয় না, তিনি আমাদের মানে হয়তো অনেকেরই তিনি আমরা বলতে পারি মনিটরের মতো কাজ করছেন। অনেকেই আমরা দেখি মানে বিভিন্ন অনুষ্ঠানে মানে যারা বাজাত, ওনার চোখ কিন্তু যারা বাজাচ্ছে তাদের দিকে থাকে এবং গিয়ে বলে দেন এই তালটা এরকম করবি, তালটা এরকম করবি। তো তো প্রায় 4.5 ঘন্টা, 5.5 ঘন্টা, তো সেটা কিভাবে সম্ভব? আসলে ইচ্ছে হতে হয়। মেইন ব্যাপার হলো কোনো মানুষের সদিচ্ছা যদি থাকে, কিছু করার মানসিকতা থাকে, সবচেয়ে বড় ডিটারমিনেশন। যদি কোনো লোকের ডিটারমিনেশন হয় করব, তাহলে অবশ্যই পারবে। আমার একটা মানসিকতা ছিল, যেহেতু আমার ওয়াইফ গান করতে পারে, সে একজন রেডিও টিভি আর্টিস্ট, সুতরাং সে গান পারবে। এখন ব্যাপার হলো এই টাইমিংসের ফ্যাক্টর, ব্রেডলেস হতে হবে বা নন স্টপ হতে হবে, এটাই প্রবলেম। এখন সময় এইসব ব্যাপারে শ্বাসের প্রচন্ড প্রয়োজন, শ্বাসের জন্য এক্সারসাইজ প্রয়োজন, সেই জন্য রিহার্সেল প্রয়োজন। আমার ওয়াইফকে আমি বললাম যে তুমি এক কাজ করো, একসঙ্গে তো 5.5 ঘন্টা পারবে না, তুমি 1 ঘন্টা করে প্র্যাকটিস করো। আমার ওয়াইফ তাই করলো। ম্যাক্সিমাম শি ইজ ডেডিকেটেড টু হার মানে ওয়ার্কস। এই জায়গাতে আমি স্বীকার করতেই হচ্ছে, কারণ ব্যাপার হলো যাই হোক এইসব রেকর্ড করতে হলে যে ইনিশিয়েটিভ নেয় তার জন্য কিন্তু অনেক টেনাসিটি থাকতে হয়, অনেক ধৈর্য থাকতে হয়। আমি চাই আমার ওয়াইফের যে আজ অ্যাচিভ করেছে, ওয়াইফ যা আজ অ্যাচিভ করেছে, হাইলাকান্দি অনেক লোক সেই অ্যাচিভ করুক, এটা আমার ওয়াইফকে দিয়ে আমি ফোকাস করব।
এবং এটা আমি মানসিকভাবে চাই হাইলাকান্দির লোক বুঝুক যে ওয়ার্ল্ড রেকর্ডও করা যায়। বাড়িতে বসে হ্যাঁ, বাড়িতে বসেই ওয়ার্ল্ড রেকর্ড করা যায় যদি তার সেই থাকে, ডিটারমিনেশন থাকে এবং তার মানে গান বাজনার প্রতি উৎসাহ থাকে। একটা কথা বলি, তুমি যে বলেছিলে শিবনদা একবার বসে আছে, ওইটা কিন্তু আমি বলে এসেছিলাম। আচ্ছা, যেহেতু টিটু আছে, কিবোর্ড আছে না, একটা না এতক্ষণ 115টা, আমি বলেছি তুমি 80টা গান 90টা গানের সময় বাজাও, 5-7টার মধ্যে তুমি একটু রেস্ট নাও। ও তো কনস্ট্যান্ট বাজাচ্ছে, মধ্যে মধ্যে একটু তাকাচ্ছি আমি, একটু তো রেস্ট নাও। ও নিতেই চায় না, আমি কিন্তু মধ্যে মধ্যে একটু তাকাচ্ছি, তুমি খেয়াল করলে হ্যাঁ আমি ও আমার তাকানো দেখে মনে হয় হয়তো বা মনে হয়েছে এখন আমার একটু রেস্টের দরকার। না এটার কারণ ও 5টা কি 6টা গান ও ছেড়েছে তাকে এটার বিষয়ের কারণ আছে মনু, আমি একটু বলছি। ব্যাপার হলো আজকে টিটু এই গানগুলোর সঙ্গে প্র্যাকটিস করেনি কোনোদিন, অত রিহার্সেল ছাড়াই ডাইরেক্ট স্টুডিওতে এসছে, খুব ভালো বাজিয়েছে। তার তুলনায় একজন লোক, সে তবলিশ যদি অ্যাকম্পেনিস্ট একজন, সে না দেখে কোন জায়গায় কি বসানো হবে, কি সাজানো হবে, কোন মালা কি ফুল দিয়ে গাঁথা হবে, সেটা না জানলে সে কিন্তু উৎসাহ পাবে না। সেই হিসাবে আমি 115টা গানের মধ্যে হয়তো 100টা গানের মধ্যেই বা 110টা গানের মধ্যেই বাজিয়েছি। কারণ সব লোকগীতির একটা স্টাইল আছে যে সব জায়গায় সব তাল বসে না, বা গায়িকা গিয়ে মানে মানে প্রেশার তো আমি একটু ব্যাখ্যা করব। তো এখানে দুটো ব্যাপারে দুটো কথা আমি বলবো, নেগেটিভ পজিটিভ, একেও অন্যভাবে দেখেন। যেমন শিবন্দার পজিটিভ সাইডটা আমি বলছি, আমি হেডফোন লাগি যাতে মানে তাহলে কি অডিওটা মানে ওরা স্যাটিসফাইড কিনা, যে অডিও আউটপুটটি যাচ্ছে সেটাতে ওরা স্যাটিসফাইড। আমি নন স্টপ হেডফোন লাগি আমি বসে আছি, আর হেডফোন থেকে কি হচ্ছে এসিড বাতাসটা আসছে না, ঘাম একদম একেবারে অল্প সময় সরাই। আচ্ছা, তো যে জিনিস আমি দেখলাম, হঠাৎ দেখা যাচ্ছে হেডফোনে হঠাৎ ধূপ কিরকম একটা আওয়াজ, হঠাৎ দেখা যাচ্ছে সাইলেন্ট। ব্যাপারটা কি মানে মানে ব্যাপারটা আমি এভাবে বলছি, শিবনদা মানে ডেডিকেশনটা কতটুকু, যখন শরীর দিয়ে পারছে না ছেড়ে দিচ্ছে, কিন্তু আবার যখন একটু ধরুন 2 মিনিট 2.5 মিনিট রেস্ট দিলে গানের মধ্যেই কিন্তু আবার উনি বাজাতে শুরু করবে। হ্যাঁ, সেই তবলার ফকের হ্যাঁ ফকের সঙ্গে যে কি বলে তবলার আমাদের চামড়াবদ্ধ যে একটা মানে গঠবন্ধন বা সেরকম যেটাকে বলে, যে আমাদের পল্লীগীতি বাউল বা ওইরকম ইয়ের সঙ্গে চামড়াবদ্ধ একটা অনেক ইয়ে আছে। তো সে মানে সেই জিনিসটা শিবনদা ঢোকার পরে। এবং আরেকটা আমি এখন একটা জিনিস বলছি, হয়তো শিবনদা হয়তো জানেন না, অভিজিৎ সবথেকে বেশি বলতে পারবে কথাটা। আজকের দিনে টিটু সব ধরনের গান, কারণ ফেরিওয়ালার সে কি বলে অক্টোবর প্লেয়ার ড্রামার সন্দীপন চক্রবর্তী, এবং ফেরিওয়ালারা বেসিক্যালি ফক গান নিয়ে কাজ করে। তো শঙ্কর যদি অভিজিৎ তো আমরা যেহেতু মানে ফকের সম্বন্ধে কথা হচ্ছে, তো আজকে দেখা যাচ্ছে মানে একটা সময় ছিল যে কোনো একটা বিশেষ অনুষ্ঠানে আমাদের লোকসঙ্গীতগুলো হতো, কিন্তু আজকাল মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে সবাই। এবং সেক্ষেত্রে আমরা ভাগ্যবান, আমাদের হাইলাকান্দি শহরের একটি ব্যান্ড যদি আমরা বলি বা গানের দল, যেমন দুবার তাদেরকে গানের দল বলে, আমরা যে ব্যান্ড ফেরিওয়ালা বলি অনেক সময়, তার অন্যতম কর্ণধার কিন্তু আমাদের অভিজিৎ। কারণ কিছু বিশেষ গান ও রচনা করেছিল, সেই গান দিয়ে কিন্তু আমাদের ফেরিওয়ালা আলাদা করে পরিচিতি পায়। বেসটা অতিরিক্ত ফক। তো আক্ষরিক করতে আমরা বলতে পারি যে আমাদের হাইলাকান্দি শহর থেকে, হাইলাকান্দি জেলার থেকে যে লোকসঙ্গীতটা একটা এই পর্যায়ে মানে যা মানে এভাবে রেকর্ডও করতে পারে। তো সেক্ষেত্রে আজকে এই আমাদের বরাক বিনোদনের মানে আড্ডায় বসে কি মনে হচ্ছে? কি প্রথমেই বরাক বিনোদন কর্তৃপক্ষ এবং যিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন আমাদের সবার প্রিয় সুনন্দা ভট্টাচার্য মহাশয়কে অসংখ্য অভিনন্দন জানাই। ভালো লাগলো দেখে যে আমাদের ফেরিওয়ালারই কিবোর্ডিস্ট রাজাদা এবং অক্টাভের আর্টিস্ট টিটুদা সেই ঐতিহাসিক মুহূর্তে ওনারা এই যন্ত্রানুসঙ্গীতে সহযোগিতা করেছিলেন, এবং অমিতাভ কাকু
উনি তো থাকবেনই, যেখানে সুনন্দা ভট্টাচার্য মহাশয় আছেন, তার সঙ্গে যেখানে বরাক বিনোদন আছে সেটা বলতে হবে। এই যুগলবন্দির সাক্ষী আমরা অনেকবার হয়েছি, এবং অবশ্যই যেখানে বরাক বিনোদন রয়েছে সেখানে এই দুজনকে আমরা অনেকবার দেখেছি এসো গান শিখির মঞ্চে। তো ফেরিওয়ালার আমরা মানে আমাদের যাত্রা শুরু করেছিলাম 2015 ইংরেজিতে। অবশ্যই তন্ময় আচার্য ছাড়া ফেরিওয়ালা হতো না। তন্ময় আমার অনেক ছোট, কিন্তু তারই পরিকল্পনা ছিল একটি গানের দল করার, এবং আমরা এটাই ভেবেছিলাম যে আমাদের ভালো লাগা গানগুলোই করবো। আমরা সব লোকগান কিন্তু করিনি, আমরা কয়েকটা সিলেক্টেড গানগুলো নিয়েই আমরা চর্চা করেছি, এবং যে গানগুলো খুব জনপ্রিয় হয়েছে সেই গানগুলোই আমরা করেছি। এবং খুব ভালো লাগলো জেনে যে আমাদের বকুল ফুল গানটি যদিও রার বাংলার প্রচলিত গান, অনেক পুরনো গান, জলের গান, বাংলাদেশের গানের দল জলের গান এই গানটাকে পপুলারাইজ করেছিল। দোলছুট আমাদের শিলচরের বাংলা গানের প্রখ্যাত বাংলা গানের দল দোলছুট এই গানটি করেছিল, অনেক ব্যান্ড এই গানটি করে থাকে, এবং আমরাও এই গানটি প্রত্যেক মঞ্চেই করে থাকি। এবং খুব ভালো লাগলো জেনে যে এই গানটি দিয়েই আমাদের ওয়ার্ল্ড রেকর্ডের শেষ গান হয়েছিল আর কি। এবং আজকে আমার খুব ভালো লাগছে, আজকে এই সম্মাননা পর্বে আমি থাকতে পেরেছি, এবং আপনাদের সবার সাথে আজকে একটা এত সুন্দর একটা আড্ডার মধ্যে সামিল হতে পেরেছি। তার জন্য বরাক বিনোদন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ অভিকে। তো আমাদের এই মে মাস যদি বলি, আমাদের বরাকবাসীর জন্য একটা বিশেষ মাস, কারণ 19শে মে মাসে, এবং এই মে মাসেই সুনন্দা ভট্টাচার্য একটা রেকর্ড করেছে। এবং আমাদের সঙ্গে ঠিক তার এই বৈশাখ মাসটা আমাদের বিশেষ মাস, কারণ আমাদের রবি ঠাকুরের জন্মদিন, আমাদের শক্তিপদচারীর জন্মদিন, শক্তিপদ ব্রহ্মচারী, এবং সেই বৈশাখ মাসেই আমাদের শ্রী তীর্থঙ্কর চক্রবর্তী, ডক্টর তীর্থঙ্কর চক্রবর্তী, আবার তাও বাংলা, মানে বলতে বাংলা বিষয় নিয়ে। তো তীর্থ আমাদের সঙ্গে আছে, সে ডক্টর হলো, আমরা ওকে নিয়ে অনেক গর্ব করি। আমরা আমাদের শহরে পেয়েছি একজন মানে তরুণ কবি, তিনি হচ্ছেন তীর্থঙ্কর চক্রবর্তী। তো তীর্থ, এই মুহূর্তটা তুমি তোমার মতো করে কিভাবে দেখছো, বা এই মুহূর্তে কোনো কিছু মনে পড়ছে বিশেষ লেখা থেকে? বিশেষ লেখা থেকে পড়ে আসছি। আমি বরাক বিনোদনের একজন সদস্য, এবং আজকে খুব আনন্দ হচ্ছে। আমি ঠিক মানে আন্দাজ করতে পারিনি এই জাতীয় একটি অনুষ্ঠান হবে, মানে সম্মাননা জানানো হবে। খুব গর্ব হচ্ছে আমার আসলে এই প্যানেলে বসতে পেরে, কারণ সুনন্দা ভট্টাচার্য, আমি সুনন্দা আন্টি বলেই ডাকি, তিনি কিন্তু প্রমাণ করে দিলেন যে আমরা তো সবসময় একটা মানে কি বলবো হীনমন্যতার মধ্যে থাকি, খুব প্রান্তিক জায়গায় বাস করি। হাইলাকান্দির মতো শহরে থেকেও যে বিশ্ব জয় করা যেতে পারে, তার এই জয় আমার মনে হয় আরো 10 জনকে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। এবং একই সঙ্গে তিনি যখন বলছিলেন, বা ওনার হাজবেন্ড যখন বলছিলেন, সেই জায়গা থেকেও আমাদের একটি শিক্ষার নেয়ার আছে যে একদিনের শ্রমে কিন্তু ওটা সম্ভব হয়নি। দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষা এবং অনুশীলন এবং অদম্য ইচ্ছে শক্তির বলেই কিন্তু সুনন্দা ভট্টাচার্য, আমাদের সুনন্দা আন্টি, আমাদের হাইলাকান্দির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, এবং আমাদের একদমই ঘরের লোক বলবো। তার অনেকগুলো পরিচয় রয়েছে, তিনি সংস্কার ভারতীরও একটি বিশেষ পদে রয়েছেন, এবং সব মিলিয়ে আমরা খুব আনন্দিত আজকে এত বড় একটা সাফল্য। এবং তার কাছে আমার অনুরোধ থাকবে যে আজকে উনি ওনার পরিশ্রমের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে ভারত জয় করেছেন, তিনি যেন আরো এরকম অনেককে অনুপ্রাণিত করে, সাহায্য করে ওই জায়গাটায় পৌঁছে দিতে পারেন। এবং সেটা যেটা মণিময়দা বললেন যে শুধুমাত্র সঙ্গীতের প্ল্যাটফর্মে নয়, বিবিধ প্ল্যাটফর্ম হতে পারে। তার এই জয় কিন্তু বিবিধ প্ল্যাটফর্মের যারা শিল্পীরা রয়েছেন তাদেরকে নতুন করে ভাবতে, স্বপ্ন দেখতে এবং পরিশ্রম করতে শক্তি যোগাবে। আমার এটুকুই বলার, এবং অনেক অনেক অভিনন্দন আছে। আচ্ছা, বলার আগে তীর্থকে আমরা চাইবো যে হয়তো তুমি এখন সময় কম পাও আমরা জানি, কিন্তু তারপরও মানে লেখার আমরা সেই আমরা বলতে পারি সেই তৃষ্ণান্ত বরাক উপত্যকার আমরা সকলেই বাসিন্দা। তো এই তৃষ্ণান্ত
যদি আমরা বলি কবি এখন কি ভাবছে মনে মনে? তৃষ্ণার্ত আমরা আসলে বিভিন্ন দিক থেকে, যে আমরা যে কথাটা শুরুতেই বললাম যে আমরা প্রান্তিক একটা অঞ্চলে বাস করি, আমাদের নানা রকমের সংকট রয়েছে, কিন্তু আজকে কিন্তু সুনন্দা আন্টি প্রমাণ করে দিলেন যে এই সংকটের মধ্যে থেকেও, প্রান্তিক অঞ্চলের থেকেও যদি ইচ্ছে থাকে এবং শিক্ষা থাকে, এই যেমন সঙ্গীতের উনি মানে এত বড় একটা জায়গা অ্যাচিভ করেছেন, তার জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন রয়েছে। এগুলো হচ্ছে গুরুমুখী শিক্ষা, তার দীর্ঘদিনের শিক্ষা এবং সেই সঙ্গে দীর্ঘদিনের অনুশীলন এবং সৃজনশীলতা সবটাই প্রয়োজন। আমার মনে হয় আন্টি আমার সঙ্গে সহমত হবে, একদিনের পরিশ্রমে বা রাতারাতি কিছু বোধহয় করা সম্ভব নয়। এবং আমরা যারা ছোটরা রয়েছি মানসিকভাবে প্রস্তুত হতে একদম আমার 2 বছর লেগেছে। একদমই তাই। সুতরাং আমরা যারা নতুন করে স্বপ্ন দেখব, এটাও আমরা মাথায় রাখবো যে শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নে পৌঁছতে গেলে কিন্তু দীর্ঘদিনের একটা দীর্ঘ পথ রয়েছে, সেটাকে অতিক্রম করতে হবে। সেই উনি যেটা বললেন যে তার পেশাগতভাবে তিনি একজন শিক্ষিকা, বাড়ির নানা রকমের কাজ থাকে মহিলাদের, সব মানে সবটা সামলে কিন্তু করেছেন। আমাদের এখন যেটা হয়েছে যে স্কুলের এত চাপ থাকে বাচ্চাদের ক্ষেত্রে, গান বাজনাটা প্রায় উঠেই যাচ্ছে, বা যে জায়গায় গান বাজনাটা আছে শুধুমাত্র কম্পিটিশন, গুরুমুখী যে বিদ্যাটা, আবৃত্তির কথা আমি বলতে পারি, আমি আবৃত্তির আমরা যারা ছাত্ররা রয়েছে ছোট ছোট, আমাদের নানা রকমের অভিযোগ থাকে যে আমাদের এটার অভাব, ওটার অভাব, ঠিকঠাক ভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি না। এখন কিন্তু মাধ্যমের অভাব নেই, শেখার যদি ইচ্ছে থাকে। এবং এটা আমার জন্য খুব মানে গৌরবের বা আনন্দ হচ্ছে যে কথাটা শঙ্কর একটু আগে বললেন, যে মাসে আমরা এখন রয়েছি, মে মাস, এটা যে বরাক উপত্যকার জন্য কত বড় একটা গর্বের বিষয়। শুধু হাইলাকান্দির কথা আমি বলবো না, গোটা ভারতবর্ষের কথাই তো বলবো। আমাদের যেহেতু নিজের লোক, আমরা একটু বেশি খুশি। সবাই হয়তো গর্ব করছেন সুনন্দা আন্টিকে নিয়ে, আমাদের যেহেতু ঘরের লোক তাই আমাদের আনন্দটা একটু বেশি। এবং এটা হাইলাকান্দির শুধু জয় নয়, গোটা বরাক বাংলার জয়। এবং এই জয় বোধহয় কোথাও একটা ওই বাংলা ভাষার জন্য যারা আত্মবলিদান দিয়েছিলেন তাদেরও বোধহয় কোথাও একটা শ্রদ্ধা নিবেদনের একটা পরিসর তৈরি করে দিল সুনন্দা ভট্টাচার্যের এই জয়। তো অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। এই যে সময়টা, সেই 5.5 ঘন্টা, সেটাকে 6.5 ঘন্টা হতে পারে। অনেক কিছু আমরা একটা ভাইটাল একটা পয়েন্ট সেটা নিয়ে আমরা আলাপ করি, সেই 5.5 ঘন্টায় ব্রেক ছিল কিনা না, ওর সেটাকে আনইন্টারাপ্টেড ছিল, ওর ইন্টারাপ্টেড মানে এর অনুষ্ঠানটা। তো আফটার এভরি 56 মিনিটস 4 মিনিটসের একটা ব্রেক দেওয়া হয়। তো 4 মিনিটসের ব্রেকে কি হয়, তোমার কলার মাইক্রোফোন ছিল, কর্ডেড কলার মাইক্রোফোন ছিল, তো সেটা খুলতে লাগাতে লেগে যায় প্রায় 1.5 থেকে 2 মিনিট। কারণ লাগানোর পর পজিশনটা ঠিক হলে আবার ভয়েস লেভেলটা চেঞ্জ হয়ে যায়। সেটা খুলতে লাগাতে ধরলাম আমি 1.5 মিনিট। অল্প যদি জল খেতে চায়, সেই জলের বোতলটা নিতে নিতে আরো মিনিট খানেক চলে গেল। তো অলরেডি তার মানে কি, উনি জলের বোতলটা হাতে নিতে নিতেই কিন্তু ম্যাডাম আপকা টাইম হয়ে গেল। সেরকম একটা মানে ভয়েস সেই অদৃশ্য সময় পাইনি, বসতে হয়েছে এই তো অবস্থা। একটা সময় সেই মানে তার মানে কি আফটার এভরি 56 মিনিটস আমরা অনলি 4 মিনিটসের ব্রেক পাওয়া গেছে, যেটা মানে যে জিনিসটা মানে আমি সব মানে 5 আওয়ার্সের মধ্যে সব 56 এ হয়নি না, হয়নি গানটা শেষ করতে হচ্ছে, শেষ হয়নি আমার। হ্যাঁ গানটা, হ্যাঁ তার মানে তখন কিন্তু আবার কি হচ্ছে, সেটা সেই 4 মিনিট থেকে কাটা যাচ্ছে টাইম, কিন্তু মানে স্টার্টিং টাইম কিন্তু ওইটাই। আচ্ছা, তো তখন একবার কি হয়েছিল, মানে একবারের জন্য ফিঙ্গার্স ক্রসড, মানে এখন বলতে অসুবিধা নেই, একবার ওনার গলা ক্রেক করেছিল, তখন প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা সেরকম একটা গানে। হ্যাঁ, তখন আমি নার্ভাস হয়ে গেছি। আমি গেলাম ক্যান্টিনে, আমাদের বরাক বিনোদন ক্যান্টিনে, গিয়ে বললাম আদা গোলমরিচ দিয়ে তুমি কড়া করে একটু চা দাও, মানে পাঠাও। তো বললো কি আমি সময়টা কি করে বুঝবো, সেই সময়টা আমি কি করে বুঝবো। আমি বললাম তুমি ইয়েটা দেখে তারপরে কি, ওই সময়টা একটা ভয়ানক একটা সময় ছিল আমার জন্য আর কি। এরকম মনে হতো যদি এটা আনসাকসেসফুল হতো, জানি না পিসি কতটা কাঁদতেন আমি জানি না, কিন্তু আমার কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে যেত। আমি সব কিছু ছেড়ে আমি চলে গেছি ক্যান্টিনে। না 2 মিনিট পাওয়া যায়, 2 মিনিট পাওয়া যায়, কথা না বললেই না। উনি রেকর্ড করার পর আমার পাশে বসে আছেন সদানন্দ ভট্টাচার্য।
রেকর্ড করার পর ফার্স্ট ফোনটা, হিজ এ জার্নালিস্ট, প্রবীণ জার্নালিস্ট, ফার্স্ট ফোনটা কিন্তু আমি ওনাকে করেছি। তখন রাত্রি বাজে 10:29 বা 10:30, 10:26 রেকর্ড ইয়ে হয়েছিল, ডিক্লেয়ার হয়েছিল। ওদেরকে ফোন করলাম, উনি তখনই বললেন যে আজকে তো হবে না, আজকে কালকে হবে। এবং আগামীকালকে যে পেপারটা আসবে হাইলাকান্দিতে, সেই পেপারটা কিন্তু উনি আমাকে গেল কালকে রাত্রে প্রায় 2টোর সময় পাঠিয়ে দিয়েছিলেন। তো এত সিনসিয়ারিটি দেখানোর জন্য অনেক থ্যাঙ্কস আপনাকে, অনেক 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 থ্যাঙ্কস। সদানন্দদা নিজেও মানে সংস্কৃতি কর্মী, শুধু যে মানে সংবাদপত্রই নয়, এবং তিনিও মানে আমাদের এখানে সদানন্দদা যে যেহেতু নামটাই আছে, কিন্তু আমরা কথা বলিনি, এবং ইতিমধ্যে তিনি অনেক ধরনের ফেলোশিপ পেয়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছেন। অনেক অনেক মানে গবেষণামূলক তিনি আছেন লেখালেখির সঙ্গে। দেখছি হাইলাকান্দি মানুষের মধ্যে মানে যেভাবে আমাদের তীর্থ বললো যে আমাদের হয়তো আমরা ভাবি যে আমরা ছোট জায়গায় আছি, কিন্তু এই ছোট জায়গার একটি মেয়ে কিন্তু আমাদের সোনালী আচার্য, সপ্তপর্ণ, আমাদের নির্জন অনেকেই আছে যারা বা শুধু গান বাজনা নয়, খেলাধুলার জগতেও আছে। এবং সেক্ষেত্রে আমরা নাম নিতেই পারি মনিরূপ সিনহার। মনিরূপ বর্তমানে নেদারল্যান্ডে চাকরি সূত্রে আছেন, বর্তমানে কম্পিউটার সায়েন্টিস্টও তো, এবং নেদারল্যান্ডের টিমও খেলছেন। তো এভাবে আমাদের জেলার অনেকেই তাদের স্ব ক্ষেত্রে আমাদের জেলার নাম বর্ধন করছে। তো সেটা কিন্তু আমরা করে দেখাতে পারি, এবং সেটা মনে হয় আমাদের পরিবারটা সীমিত বলেই অনেক সময় আমরা মানে হয়তো একে অন্যজনের পাশে গিয়ে দাঁড়াই, এবং বড় বড় শহর একই ফ্ল্যাটে কি হয় অনেকেই জানেন না। তো মানে সেক্ষেত্রে সদানন্দদাও কিন্তু সব কাজে মানে 24/7 তিনি কিন্তু সচেষ্ট থাকেন, এবং নিজের কাজ সম্পর্কে এত লোকজনকে বলেন না, কিন্তু আমরা ওনাকে নিয়েও গর্ব মানে বোধ করি। সদানন্দদা, তো হাইলাকান্দিতে আরেকটি রেকর্ড। তো এবার আমরা চাইবো যে আপনিও এ ধরনের কিছুটা রেকর্ড করুন। আপনি অনেকগুলো রেকর্ড করেছেন ইতিমধ্যে, এবং তিনিও কিন্তু আমাদের ডক্টর সদানন্দ ভট্টাচার্য, তিনিও কিন্তু ওনারই ডক্টরেট পেয়েছেন। তো সদানন্দদা, আমার খুব ভালো লেগেছে শুনে সুনন্দা ভট্টাচার্য হাইলাকান্দি শুধু সীমাবদ্ধ নন, এখন উনি সারা বিশ্বে ওনার নাম ছড়িয়ে পড়েছে, এবং উনি আমাদের ইন্সপিরেশন হবেন। আমার মনে হয় এই যে ইন্সপিরেশন, সেটা সবচেয়ে উনি আমাদের পথ দেখাবেন, শুধু সংস্কৃতির মানে সঙ্গীতের ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে যাতে মানুষ এইভাবে এগিয়ে যেতে পারে, এবং তাদের মনে যাতে আশা জাগে যে আমি একটা কিছু করতে পারি। অনেকে সেই আশাটা জাগিয়ে দেওয়ার যে কাজটা করছে বরাক বিনোদন। বরাক বিনোদন অনেক ভালো কাজ করছে, অনেক সুপ্ত প্রতিভাকে তুলে আনার চেষ্টা করছে, এবং সবাইকে উৎসাহিত করছে। এবং একটা মানুষ উৎসাহের জন্য কি না করতে পারে, সেটা আপনারা গল্প, উপন্যাস, ছায়াছবিতে আমরা দেখতে পারি। মানে মানুষকে উৎসাহ দিলে মানুষ কতটুকু এগিয়ে যেতে পারে। একটা মাঠে দেখবেন খেলোয়াড়রা যত হাততালি পাবে তত আরো এগিয়ে যেতে পারে, আর দর্শকরা যখন সাপোর্ট করে না তখন আরো ওদের মন ভেঙে যায়। তো সুনন্দা ভট্টাচার্য হাইলাকান্দির গর্ব, এবং এই একজন বাঙালি হিসাবে উনি যে আমাদের ফক সং যেভাবে উনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন ওনার বিশ্ব রেকর্ডের মাধ্যমে, সেটা সত্যি গর্বের ব্যাপার। আমরা আশা করব উনি আরো বিভিন্ন ক্ষেত্রে হয়তো ওনার প্রতিভা রয়েছে, হয়তো উনি আরো দেখাতে পারেন। উনি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষয়িত্রী, এবং আমার মনে হয় যে ওনার কাজকর্ম থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারে। আমরা চাই মানে ওনার প্রথম পছন্দ হচ্ছে নজরুল গীতি, হয়তো নজরুল গীতি দিয়েও রেকর্ড হতে পারে, অস্বাভাবিক কিছু। এখন একটা কনফিডেন্স এসে গেছে, হতে পারে, না হওয়ার মতো কিছু নেই। একটা কথা আবার মনে পড়লো না, কারণ ওনার সঙ্গে আমার মানে অনেক মানে ঘনিষ্ঠতা, অনেক অনেক বেশি আত্মীয়তা, তাই কথাটা না বলতে পারলাম না। উনার আরেকজন অনেক বড় ফ্যান, উনার অনেক বড় ফ্যান একজন আমাদের দেশের মা, উনি বাংলাদেশের। উনার নাম নামের আগে, মহিলাদের নামের আগে কি লাগায় সেটা জানি না, ফিরদৌসী রহমান, আব্বাসউদ্দিন স্যারের মেয়ে ফিরদৌসী রহমান উনার অনেক বড় ফ্যান। তো ব্যাপারটা কি হয়েছে, আমরা আমাদের বরাক বিনোদনে, উনিও বরাক বিনোদনের সদস্য, আমিও বরাক বিনোদনের একজন কর্মকর্তা, উনিও একজন কর্মকর্তা, এই দাদা কিন্তু আপনারা সবাই সদস্য। তো আপনারা সবাই জানবেন, আমি দর্শকদের কথাটা বলছিলাম যে আমাদের মাথায় একটা প্ল্যান ছিল ছোটদের জন্য কি করা যায়। সংক্ষেপে একদম সংক্ষেপে কথাটা বলছি, ছোটদের জন্য কি করা, যার প্রথম কথা হতে হবে পার্সোনালিটি সেরকম হতে হবে, বাচ্চাদের সঙ্গে মিশতে পারার সেই কোয়ালিটি থাকতে হবে, এবং অবশ্যই গান জানতেই হবে। অনেক ভাবলাম ভাবতে ভাবতে উনার চেহারাটা এবং ফিরদৌসী রহমানের চেহারাটা আমার চোখে একসঙ্গে ভাসে। দেখা গেল যে মানে সেই গরিবের ফিরদৌসী রহমান। যাই হোক, একদিন ফোন করলো, হ্যাঁ আমি আসছি,
অনেক সময় অনেক কথাবার্তা হলো, দাদা ছিলেন, দাদা অনেক আমাকে অ্যাডভাইস দিলেন। আচ্ছা, তারপর কি হলো, ফিরদৌসী রহমানের বার্থডে আমরা এখানে সেলিব্রেশন, আমরা তো ওনার কাছে গিয়ে তো আর সেই সুযোগ আমরা পাবো না, এরকম একজন নারী আমরা জন্মদিন পালন করি। আমরা প্রতীকী জন্মদিন পালন করলাম এখানে, ওনাকে দিয়ে কেক কাটানো হলো এবং সেই ভিডিওটা ওনাকে পাঠিয়েছি। তারপর হয়তো তার আগে, এবং ওনার যথেষ্ট বয়স হয়েছে, তার আগে হয়তো অনুষ্ঠান দেখেননি। তো সেটা দেওয়ার পর সেই প্রোগ্রামের নাম এসোগান শিখি, ওনার প্রোগ্রামের নামটাও এসোগান শিখি। তো সেটা দেখার পর উনি কমেন্টের মধ্যে লিখেছিলেন, উনি অনেক কম কথা বলেন এবং কম লেখালেখি অনেক কম করেন, আজকাল নাকি উনি শুটিংও কম করেন। তো উনি লিখেছিলেন অনেক ভালো করছেন উনি। তো ফিরদৌসী রহমান তো একজন ব্যক্তিত্ব, যদি এই কথা এইটুকু শব্দই যদি লেখা দেন, তো সেটাই অনেক বড় প্রাপ্তি আমাদের। হয়তো মনোজ অমির কাছে জানতে চাইছিল যে ফেরিওয়ালা কি কোনো ধরনের রেকর্ড করার মানে কোনো পরিকল্পনা আছে কিনা? না, কথাটা হচ্ছে যে অনেক অনুষ্ঠানেরই কল আসে, অনেক রিকোয়েস্ট আসে, কিন্তু সময়ের অভাবে আমরা অনেক অনুষ্ঠানই করতে পারিনি। কারণ আমাদের তো একটু বড় দল, 7 জন ভোকালিস্ট, 5 জন মিউজিশিয়ান, একই সময়ে সবাইকে একসাথেই যেতে হয়, ঠিক না? তাই বিভিন্ন অনুষ্ঠানে আমরা ক্যান্সেল করতে হয়েছে। দিল্লি থেকেও আমাদের ডাক এসেছিল, কিন্তু সময় মতো আমাদের সময় হয়নি, তাই যাওয়া হয়নি। সিআর পার্কে একটা অনুষ্ঠানের ডাক এসেছিল, মিতুবিশি উনি ফোন করেছিলেন, কিন্তু পরে আর যাওয়া হয়নি। সেই জায়গাতে দাঁড়িয়ে কথা দেওয়াটা মানে একটু মুশকিল হয়ে যায় আমাদের, যে কবে কোন জায়গায় কি অনুষ্ঠান হবে বা কখন আমরা একসাথে বসতে পারবো। সবার সাথে ডিসকাস করে আলোচনা করে অবশ্যই চেষ্টা করবো যে একসাথে বসে যদি বরাক বিনোদনে কোনো একটা অনুষ্ঠান করা যায়। এই কথাই বলতে চাইছিলাম, এই কথা নিজেও একজন বরাক বিনোদনের সদস্য, তো তোমাদেরকে ফেরিওয়ালাকে কিন্তু আমরা বরাক বিনোদনে কোনোদিন পাই। সেটাই আমি চেষ্টা করবো বাকিদের সাথে কথা বলে, যদি কোনোদিন সম্ভব হয়, খুব ভালোভাবে একটা স্মৃতি বিজড়িত মুহূর্ত করা যাবে আর কি। তো যাই হোক, আজকে আমাদের মনোদা বলছিল বিজুনিয়াটা কিছু করবে। আমি এবং বিজুনি আজকে আমরা অনেকদিন পর একসাথে রক্তদান করলাম। তো আমরা এখানে সরাসরি আমাদের অনেক মানে কাছের একটি পরিবার হচ্ছে বরাক বিনোদন পরিবার, এবং মনোদা আমাদের সেই আদেশ দিলেন, আসার জন্য আসলাম। এবং যেহেতু এখানে বাংলা মাস নিয়ে বা বাংলা সাহিত্য নিয়ে বা আমাদের এই লোক সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে, একটা জিনিস আমি সংযোজন করছি, মানে যদিও বিজয়িনী সেটা বলতে চায় না, যে আসাম সরকারের যেটা নতুন পাঠ্যপুস্তক হয়েছে এবং সেখানে বাংলা বই তৈরি করেছে বিজয়িনী, এবং আমাদের আরেকজন শিক্ষক আছে করিমগঞ্জ জেলার, সেটাও একটা আমাদের বরাক উপত্যকার জন্য বিশেষ প্রাপ্তি। হয়তো আগামী অনেক বছরে আমাদের ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 বই হবে, সেখানে যে বাংলা বইটা হচ্ছে ঝংকার নাম, সেটাও আমাদের হাইলাকান্দি একজন শিক্ষিকা করেছেন, মানে সেটা একটা অনেক বড় ব্যাপার। তো এবার আমরা সবাই অল্প শুনবো। আমাদের অমর ভাষা শহীদদের নিয়ে লেখা একটি কবিতা পাঠ করছি। এখানে যেহেতু তীর্থঙ্কর বসে আছে, তাই আজকের দিনটাতে তীর্থরই একটি কবিতা। এই কবিতাটি আমি সকালে বঙ্গ সাহিত্যের অনুষ্ঠানে করেছিলাম। তো ডক্টর তীর্থঙ্কর চক্রবর্তীর কবিতা স্পন্দনে 19। ক্ষমতার বিল দম্ভ দেখায়, রক্তে জাগে মার, অধিকারের নেশায় তখন বরাক ও তোলপাড়। 3 ভুবনে দ্রোহের আগুন, স্বীকৃতি যার আশ, ট্রেনের ধারে বাংলাভাষীর জমাট রুদ্ধশ্বাস। গুলির তোড়ে স্টেশন রুটে মৃতের মহোৎসব, 11 প্রাণে মিশে আছে আজও বাংলার গৌরব। ইতিহাসের জোয়ার ভাটায় নাঙর বাঁধে মন, বর্ণমালার বুকেই বাঁচেন আমার আপনজন। এই ভাষাতেই মায়ের খোকার স্বপ্ন হাসে কাঁদে, এই ভাষাতেই আঘাত ভীষণ ফুরায় আর্তনাদে। এই ভাষাতেই ভারত তীর্থ কান্ডারি হুঁশিয়ার, এই ভাষাতেই কাস্তে হাতে জেগেছে ঘোড়সওয়ার। এই ভাষাতেই বাস্তুহারের ডায়েরি লিখেন কবি, এই ভাষাতেই সুরের খেয়ায় শিল্পী আঁকেন ছবি। এই ভাষাতেই বাউল দুপুর ভুবন মাঝির গায়ে, আজ শহর পোড়া গন্ধ বেচে হালকা হতে চায়। জ্যোষ্ঠী এলেই ঘুমন্ত শোক অগ্নি বিনায় গায়ে, যেন বছর জোড়া বেখেয়ালের
চূড়ান্ত এক দায়ে। তাই আত্মপরিচয়ের হিসেব ভাড়ার ঘরে বন্ধ। শেকড়বিহীন বাঙালি গড়ছে এক পৃথিবী অন্ধ। বর্ণমালাই আকাশ আমার 19 মাথার ছাদ, কৃষ্ণচূড়ার আগুন পোড়াক সকল বিসম্বাদ। একাকার হোক 19-21 সব বাধা বন্ধন, বাংলাই হোক বাঙালির প্রাণে যাপনের স্পন্দন। বাংলাই হোক বাঙালির প্রাণে যাপনের স্পন্দন। তো অসংখ্য ধন্যবাদ তীর্থকে এত সুন্দর কবিতা লেখার জন্য। বিজয়ের কাছ থেকে আমরা শুনতে পেলাম এবং আপনারা শুনলেন এবং এত সুন্দর আবৃত্তি শুনলেন। এবং আরেকটি কথা আমি একটু সংযোজন করি যে আজকে যিনি সঞ্চালনা করছেন এখানে বসে শঙ্করদা আমাদের হাইলাকান্দির সম্পদ এবং আমাদের নিঃস্বার্থভাবে অন্যকে প্রমোট করার যে শিল্পটি রয়েছে, যেটা আমরা অনেকেই করে থাকতে পারি না, সেটা কিন্তু শঙ্করদা দীর্ঘদিন থেকে করছেন, মানে করে যাচ্ছেন এবং চেনেন না জানেন না এমন অনেক প্ল্যাটফর্ম দিয়েছেন এবং প্রমোট করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা একটা জায়গায় পৌঁছে গেছে, মোটামুটি তাদের একটা পরিচিতি তৈরি হয়েছে শঙ্করদার জন্য। তো বরাক বিনোদনের উনিও আরেকজন সদস্য। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি খুব সুস্থ থাকুন, কারণ আমাদের একটা নির্ভরতার জায়গা হচ্ছেন শঙ্কর চৌধুরী। আমি অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম তীর্থকে। মানে তীর্থ আমাকে ভালোবাসে, এখানে সবাই আমাকে ভালোবাসে আমি মনে করি। তো মানে তার জন্য বেশি বললো, কিন্তু মানে তীর্থ কিন্তু আমারও গুরু। আমি আজকাল কবিতা লিখি না, কিন্তু কবিতা লিখলে রাতে 12টার সময় একবার তীর্থ দিকে দেবে, ঠিক আছে? তো এবং এবং হ্যাঁ এবং এবং আমি দেখি মানে তীর্থ আমাকে শব্দগুলো কিন্তু বদলানোর চেষ্টা করে না। আমি জানি সে ইচ্ছে করলে বদলাতে পারে। আমার শব্দগুলো মানে 99.9 রাখার চেষ্টা করে, এবং সেটা কিন্তু একটা উৎসাহের ব্যাপার, একটা কনফিডেন্সের ব্যাপার যে আমাকে তীর্থ বলেছে এই শব্দটা ঠিক আছে, দ্যাট মিনস হয়তো কিছুটা হয়েছে। তো সেই ধরনের মানে ভরসার জায়গা যদি আমাদের শহরে পাওয়া যায়, তাহলে আমাদের বিদেশে যাওয়ার দরকার নেই। তো ভীষণ ভালো লাগলো এবং সবাইকে মানে এক জায়গায় একজুট করে রাখার দায়িত্ব এবার বরাক বিনোদনকে নিতে হবে। কি বলবেন দিদিমণি? একটা কথা বলবো, সুনন্দা বৌদির অনেকে অনেক রকম পরিচয় দিয়েছেন, একটা পরিচয় কিন্তু বাকি রয়েছে। বৌদি সব কাজের পরেও বৌদি একজন বিউটিশিয়ান, এবং বৌদি কিন্তু নিয়মিতভাবে পার্লার চালিয়ে যাচ্ছেন এত কাজের মধ্যে দিয়ে। বৌদি নিজে এত সুন্দর হয়ে থাকে, তাই একটা উৎসাহ পাওয়া যায় যে বৌদির কাছে গেলে আমাকেও ভালো লাগবে দেখতে। ধন্যবাদ। বৌদির এই অ্যাচিভমেন্টে যেরকম মানে সবাই এত খুশি হয়েছেন, এখানে আলাদা করে আমি আর কি বলবো, ভীষণ খুশি আমিও। কিন্তু এই ব্যাপারটা যে একজন মহিলা হয়ে এত কিছু মেনটেন করে, বাড়িও মেনটেন করছেন, স্কুলের দায়িত্ব, হ্যাঁ প্রধান শিক্ষিকা, স্কুলের দায়িত্ব মেনটেন করছেন, হ্যাঁ সঙ্গে আবার এই মানে মানুষকে সুন্দর করে তুলছেন, সেটাও করছেন। বাংলায় একটা প্রবাদ আছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। হ্যাঁ হ্যাঁ ওনার জন্য একদম একদম। আচ্ছা মনোদা, সবকিছু তো হলো, হ্যাঁ, কিন্তু পেট পূজা তো হওয়া উচিত। মানে এটা মিষ্টি মুখ না হলে কি এটা সেলিব্রেশন সমাপ্ত হয়? আবার আমি ওদেরকে বলবো এটা একটা সেলিব্রেশন, সেলিব্রেশন যদি একটা কেক যদি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যদি কারো কাছ থেকে সেই বকুলগুলো যাত্রা করতে দিতে আমরা যদি একটা কেকের জন্য ব্যবস্থা করি। আচ্ছা, তো আমরা বলছিলাম যদি আমরা মিষ্টি মুখ না করি তাহলে কোনো উদযাপন বা সেলিব্রেশন সেটা শেষ হয় না। এবং মনুদার পরামর্শ অনুযায়ী একটা কেক হয়েছে, এবং কেকটাও কিন্তু মানে গোলাপি রঙের, পিঙ্ক কালার যাকে বলে, এবং পিঙ্ক কালার মেয়েদের অনেক ফেভারিট কালার, এবং আজকে উত্তরীয়টাও পিঙ্ক। তো সেই আমরা সবাই মিলে এখানে সেই কেকটি কাটবো, এবং যিনি সেই রেকর্ডটি করেছেন তিনিই কাটবেন। এবং হ্যাঁ আমরাও সঙ্গে আছি, এবং শিবনদাও থাকবেন, অমিতাভ ভট্টাচার্য থাকবেন। পাশাপাশি আমাদের একটা প্রমিস চাই অভির কাছে, যে সাথে বকুল ফুলও হতে হবে, কিন্তু সময় মিলে গাইতে হবে, না হলে হবে করা যাবে। তো আমরা কেক কাটবো, এবং সাথে সাথে আমরা অনেক সময় জন্মদিন হলে হ্যাপি বার্থডে টু গাই, তো তার বদলে এবার আমরা বকুল ফুল গাইবো। তো আমরা আমাদের উদযাপন শুরু করছি। অভি হয়ে যাক
সেই শেষের গান। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, খুশি মনে খান। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। আমার জামাই ধান বায় হরির ডাঙ্গার মাঠে লো, হরির ডাঙ্গার মাঠে, আমার জামাই ধান বায় হরির ডাঙ্গার মাঠে লো, হরির ডাঙ্গার মাঠে। সোনা দেহে ধান ঝরে, সোনা দেহে ধান ঝরে, লেখা পড়ান পেটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, 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 সোনা দিয়া হাত কেন বাঁধাইলি।